আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আমি আমার বাড়ি হলো কালীগঞ্জ পাড়া, বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দের একটি গ্রাম। আর এখানে সমবায় ভিত্তিতে এই ফার্মটা আমরা করেছি সমবায়ের মাধ্যমে। আর এই ফার্মটার মধ্যে 200টি রিং আছে। এটা অনেক আগে করেছি 12 সালে, তারপরে ওটা ছোট ছোট ছিল, 2-1টা রিং দ্বারা করা ছিল। পরবর্তীতে এই যে এনএটিপির সেকেন্ড ফেজে যে কাজ আসছে, সেকেন্ড ফেজে একটা যান্ত্রিকীকরণের ওপরে আসছিল, তখন সরকারের কাছ থেকে আবেদন করে এই ফার্মটা আমরা নিয়েছি আর কি। এখানে এই সংগঠনের মোট সদস্য এখন অনেক বেশি, 70 জন সদস্য। 70 জন সদস্যই এটাকে এখন মানে ইয়ে করছে, লিজের মাধ্যমে আমি এটা পরিচালনা করি। তখন তো কোনো বাড়িতে 2টে 3টে 4টে 5টা এরকম করে ছিল। তো 12 সালের দিকে অনেক আগের ঘটনা এটা। পরে যখন সুফল আসছে আমাদের মধ্যে, তখন আমরা এটাকে বাণিজ্যিক আকারে নিছি। এখন প্রজেক্টের কাছ থেকে চায়া এই যে 200টি রিং 100টা সেট করছি। এটার একাডেমিক কোনো শিক্ষা নাই, তবে ওই এসএওরা এবং কৃষি অফিসারেরা সার্বিকভাবে তদারকি করছে। তাদের কিছু শিক্ষা, আমাদের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এই সমন্বয়ে যেটা হচ্ছে এখন আমরাই টিচার। জি, যারা নতুন করে শিখতে আছেন তাদেরকে তো আপনারা সহযোগিতা করে। জি জি জি, এটার সমস্যা, এটা উৎপাদন, এটা বিপণন, সব কিছু আমরা এখন এখানে প্রশিক্ষণের মাধ্যমে এটা করা হচ্ছে। প্রশিক্ষণ মানে অনেক কিছু ওরা প্রশ্ন করে আর জবাব আমাকে দিতে হয়। আমি এটা হয়তো বললাম না যে আমি এখন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে কাজ করতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা একটা বিষয় জানি, অনেকে বলে ভার্মি কম্পোস্ট এবং আরেকটা বলে কেঁচো কম্পোস্ট। আসলে দুইটা কি একই জিনিস না দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে? দর্শকদের বলবেন। এটা দুইটা একই জিনিস। ওই যে ভার্মি বলে ইংলিশ ভাষায়, আর কেঁচো কম্পোস্ট হলো, কেঁচো বর্জ্যটাই হলো কম্পোস্ট। এটার মধ্যে কোনো তফাৎ নাই। ভার্মিও যা, কেঁচোও তাই, কেঁচো সারও তাই। এই যে দেখতেছেন না একটা রিং, এই রিংয়ের মধ্যে কিছু গোবর দিতে হবে। গোবরটা আবার দেওয়ার সময় একটু পরীক্ষা নিরীক্ষা করে দিতে হবে। কি ধরনের পরীক্ষা করতে হবে? এইটাতে যদি ওই কাঁচা গোবর মানে গোয়াল থেকে বাইর করে আনি দিলে সেটা কিন্তু গ্যাস হবে, হিট হয়, খুব গরম হয়। এইটা যাতে হিট ফ্রি করে তারপরে রিংয়ে দেওয়া, তারপরে তারপরে কেঁচে ছেড়ে দেওয়া। এই গোবরটার রিংটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আপনার যদি আপনি এটা পরীক্ষা করতে যান, কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা না, কোনো মিটার টিটার না, হাতটা ঢুকে দেবেন। যদি গরম থাকে তাহলে ওটা হয় নাই, মানে কেঁচো ছাড়ার উপযোগী হয় নাই। যখন হিট ফ্রি, যেমন হাত ন্যাচারালি থাকে ওই রকমই যদি থাকে, তাহলে আপনি উপরে কেঁচো ছেড়ে দেবেন। পার রিঙ্গে কমসে কম 250, 300, 400 গ্রাম করে যদি দেওয়া যায়, আপনার কেঁচো ছেড়ে দেওয়া যায়, তাহলে সেটা 1 থেকে 3 মাসের মধ্যেই ওর বংশ বিস্তার করে ডিম দেবে, বাচ্চা দেবে, খাবে। তারপরে মনে করেন ওর বর্জ্য যেটা করবে, যেটা পায়খানা করবে, সেইটাই হলে এই কম্পোস্ট। আর এই কম্পোস্ট উৎপাদন তখন শুরু হয়ে যাবে। এখন যদি এই জায়গায় একটা কথা আছে, যদি কেঁচো আমি বেশি দেই, এইটাতে যদি 1 কেজি কেঁচো একটা রিঙ্গে দেই, তাহলে 1 মাসের মধ্যে আপনার প্রোডাকশন শুরু হয়। তাহলে এটি নির্ভর করছে পুরোটা কেঁচোর উপরে। কেঁচোর পরিমাণ যদি কম হয় তাহলে উৎপাদন মেয়াদটা বেশি লাগবে, এবং আপনার কেঁচোর পরিমাণ যদি বেশি হয় তাহলে উৎপাদনের মেয়াদটা কম লাগবে। এখন আমার স্বাভাবিক অবস্থায় নিম্ন কতটুকু পর্যন্ত রাখা যাবে কেঁচো, এবং সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আমরা দিতে পারবো? হ্যাঁ, মানে যদি কেঁচো বেশি থাকলে পায়খানা বেশি করবে, উৎপাদন বেশি হবে। কেঁচো কম, পায়খানা কম, উৎপাদন কম। যদি আপনি 1 কেজি দেন একটা, তাহলে আপনি মনে করেন যে দিয়ে তার পরের দিন থেকেও খাবে, পায়খানা করবে, ওইটাই সার। আচ্ছা, এখন এই যে কেঁচোটা যে আপনি দেওয়ার কথা বলছেন, এই কেঁচোটা আসলে কোথা থেকে পাবে যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন? এখন তো অনেক খামার হয়ে গেছে। হ্যাঁ, উৎপাদনের জায়গায় আমার মতো খামারই অনেক আছে। সে খামারে গেলেই তারা কেঁচো বিক্রি করে, সেখান থেকে কেঁচো সংগ্রহ করবে। যখন কেঁচো সংগ্রহ করবে তখন কোন বিষয়গুলো দেখে কেঁচোটা সংগ্রহ করা উচিত বলে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেঁচো হচ্ছে এখন এই যে রিভলভিং রিং আছে, লোহার শিকের রিং দিয়ে ওটা যেটা চালে,
কথা বলছেন, এইটার যদি ডাং লাগিয়ে ওই কেঁচোটা পাওয়া যায় সেইটার সম্ভাবনা আছে খুব, মানে লস হওয়ার, মানে এইটা আপনি মনে করেন যে মারা যাওয়ার সম্ভাবনা আছে, কেঁচোর গায়ে আঘাত লাগলে সেই কেঁচোটা মারা যাবে। আর কেঁচো সংগ্রহ করার নিয়ম হচ্ছে, কেঁচো ওই এরকম চারি আছে, চারির মধ্যে হাত দিয়ে উল্টিয়া কেঁচো যেটা আছে টুকটুক করে ধরে নেওয়া, এই কেঁচোটা সতেজ থাকে, ভালো থাকে, এটা তো লস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা যারা জানি না কেঁচো সম্পর্কে, আমাদের অভিজ্ঞতা কম, সেক্ষেত্রে আমরা যখন কেঁচোটা সংগ্রহ করব তখন কি আমরা যেটি জন্মগ্রহণ করছে সদ্য সেটিকে গ্রহণ করব, নাকি যেটি পূর্ণাঙ্গ বয়স রূপ ধারণ করছে সেটিকে আমরা সংগ্রহ করব? কোন বয়সেরটাই বেস্ট? কেঁচো আপনারা যেটাই খুশি সেটাই নিতে পারবেন, তবে যদি সংখ্যায় বেশি চান তাহলে ছোটোটা, আর যদি বড়টা নেন তাহলে ও আর একবার মানে প্রজনন দিয়ে মানে ডিম দেবে, বাচ্চা দেবে, তারপর এ কিন্তু একটা বয়সকাল আছে, এই বয়সকালের মধ্যেও কিছু মারা যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনার কেঁচোর বিষয়টা গেল, এখন এখানে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গোবর। এখন এই গোবরটা আপনারা কিভাবে সংগ্রহ করে থাকেন? কোনো খামারিদের সঙ্গে, নাকি আপনার বাসায় কোনো খামার রয়েছে, কিংবা কোন ধরনের পদ্ধতি থেকে আপনারা আসলে সংগ্রহ করে যাচ্ছেন, এবং কি পরিমাণ অর্থ ব্যয় হয় এটাতে, কি পরিমাণ নিতে? আচ্ছা শোনেন, ঘটনা হচ্ছে গোবর, এখানে তো অনেক গোবরের দরকার। এখানে মনে করেন 10 টন গোবর আমাকে সংগ্রহ করতে হয়। 10 মাসিক ভিত্তিতে তো এটা খামারিরা যারা আছে ওদের আবার ফের এই গোবর থোয়া নিয়ে আর এক সমস্যা। গোবর তো তাদের খামারদের গোবর যেখানে সেখানে নষ্ট হয়ে যায়, তা আমরা কিছু পয়সা দিয়ে, পয়সা মানে ভালোই, একটা টলি, মানে যে টলি, এই যে ছোটো টলিগুলো ভটভটি টলি যে আছে, ওই টলি এক টলি গোবর নেয় 800 টাকা। আর ওই খামারিদের কাছে গেলে তাদেরকেও পয়সা দিতে হয়। তা ওই 800 টাকা এনাদের দিলে ওনারা যায় ওই ভালো মানের গোবর নিয়ে এসে এখানে দেয়। গোবর দিলে 1 টন আসে। আচ্ছা, এক টলিতে 1 টনের মতো গোবর আসে না পুরো, তবে 1 টন ধরে নাও, হয়তো একটু 19-20 হতে। জি 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 1 টন ধরে নেই আমরা 25 মণ। 25 মণের আপনার ওই ময়েশ্চারে থাকে 4-5 মণ ভেজা, আর ভেজাটা যখন শুকিয়ে যায়, সব 4 মণ যখন চলে যায়, তখন সেটা হয়ে আসে 20 মণ। আর 20 মণ থেকে আমরা কন্টিনিউ 16 মণ পর্যন্ত তুলতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে প্রতি কেজি আমরা আসলে স্বাভাবিক বাজারে কিরকম আমরা দাম পাচ্ছি, কিংবা যদি বাজার খারাপও হয় তাহলে কিরকম আসতে পারে, এবং আমাদের ভালো বাজারে হলেও কিরকম আসতে পারে? সারের, আমাদের সারটা, হ্যাঁ সার এখন তো চাহিদা ভালো, 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে। কোয়ালিটি ভেদে, হ্যাঁ কোয়ালিটি ভালোই হয়। কেন কি এটার কোয়ালিটি হচ্ছে, যদি কেঁচোর সার কেঁচোর কাছ থেকে নেওয়া হয় তাহলে ওটা ভার্মি। আর কেঁচো যে পায়খানায় করবে সেটা না, কেঁচো যদি তোর ধার দিয়েও যায় তাও ওই লেয়ার কিন্তু ওই গায়ে লাগিয়ে, গোবরের গায়ে লাগিয়ে, তারপরেও মনে করেন যে ওটা কেঁচো সারে হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার বলতেছেন 10 থেকে 15 টাকা পর্যন্ত বেচা কিনা থাকে। তাহলে আমাদের উৎপাদন খরচে আসলে, যেমন এখানে একটি, যেমন আপনি এই যে একটা টিন শেড করছেন, একটা শেড তৈরি করছেন, জি। আচ্ছা, এখানে আমরা একটু, আমি তাহলে উৎপাদনের থেকে একটু ব্যয়গুলো দেখি। উৎপাদন করতে গেলে তো এরকম একটা শেড তৈরি করা দরকার না, অবশ্যই। তো এই শেড তৈরি করতে একটা খরচ আছে, তারপর আপনার এখানে শ্রমিক খরচ আছে, চারি খরচ আছে, এভারেজ আমার উৎপাদনে কিরকম খরচ আসতে পারে? এই যে আপনার আমার স্ট্রাকচারটা দেখতেছেন না, এই স্ট্রাকচারটার মধ্যে 100টা রিং আছে, 100টা সেট আছে, 200 রিংয়ের 100 সেট আছে। আর এই 100 সেটের এই টিন, মানে কাঠ, তারপরে এই যে ফ্লোরটা ঢালাই, এ সমস্ত সব কিছু হয়েছে 2,45,000 টাকা খরচ হয়ে গেছে। 2,45,000 টাকা গোবর বাদে, গোবর কেঁচো এটা বাদে 2,45,000 টাকা এটার মধ্যে আমার খরচ হয়েছে। তারপরে গোবর লাগছে আপনার মনে করেন যে সেই টাইমে 16 টলি গোবর লাগছে, কেঁচো লাগছে সেই টাইমে 10-12 হাজার টাকার দিয়ে, অল্প দিয়েই শুরু করছিলাম, একটু সময় নেছে, এখন কেঁচো আমরা বিক্রি করতে পারি না। কেঁচো সার উৎপাদন করতে গেলে ব্যয় যেটা হয় অর্ধেকের কম লাভ হয়। লাভ যে খুব বেশি হবে তা না। ধরেন এখানে আমার 4 টন সার প্রত্যেক মাসে উৎপাদন হয়, 4 টন সারের দাম হলো 40,000 টাকা, 25,000 টাকা আমার ব্যয় হয়ে যাবে।
আর আমার মনে করেন সেখানে 15,000 টাকা হয়তো বেনিফিট হতে পারে। আর একটু রাইজ করবে যদি বেনিফিট হয়, সেটা হচ্ছে যদি কেঁচোটা বিক্রি করে, এটা হলো অতিরিক্ত খাত থেকে আসা। এই হলো বিষয়। আপনার কাছে আমরা জানলাম যে আসলে এই উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে, তো আমরা যদি এখন এই সারটি সম্পর্কে আরো বিশেষভাবে আমরা জানতে চাই, যেমন এই সারটি উৎপাদন করার পর কতদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো এবং কতদিন পরে এটার আসলে কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, এবং জমির জন্য আসলে অন্যান্য সারের পাশাপাশি কিংবা তুলনামূলকভাবে এটির উপকারিতা কিংবা আপনার কার্যকর ক্ষমতাটা কিরকম বলে আপনি মনে করেন? আচ্ছা, এখন জৈব সার, জৈবর বিকল্প বলতে কিচ্ছু নাই। জমিতে দিতে গেলে জৈব সারের অবশ্যই প্রয়োজন আছে। আর জৈব সার যদি দেন, আমরা বুঝি গোবরকেই আমরা উৎকৃষ্ট মানের জৈব সার বুঝি। এতে কোনো রকমের সংশয় নাই যে জৈব সার গোবর ছাড়া নাই। কিন্তু জৈব সার এই গোবরটার সংরক্ষণ আমাদের দেশে সঠিক মাত্রায় হয় না, সঠিকভাবে হয় না। যেমন ধরেন, একটা গোবরের পালার উপরে আমরা কখনো চালা দেই না, আর চালা না দেওয়ার কারণে বৃষ্টিতে ভিজে ধুয়ে যায়, রোদ্রে শুকে যায়। এই সমস্ত যখন হয়, যখন শুকে যায়, তখন ওই গোবরের ওই মান ভালো থাকে না। যখন গোবরের মান ভালো থাকে না, ওই জৈব সারটা মাটিতে ভালো কাজ করে না। এই ভার্মি কম্পোস্ট, এটা যখন জমিতে যাবে, এটা 100% গ্যারান্টি, এটাতে কোনো আইব নাই, এটা সঠিক, এটাতে কোনো ভুল নেই। এটা প্রয়োগ করলে অবশ্যই জৈব সারের ঘাটতি জমিতে পূরণ হবেই। আর এই জৈব সারটা আমি এখানে উৎপাদন করছি, এটার কিছু ঝুঁকি আছে, গ্যাপ আছে। উৎপাদন করতে গেলে প্রত্যেকটা জিনিসেরই একটা গ্যাপ আছে, যেটা মনে করেন যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা ক্ষতির কারণটা হলো এরকম যে, চিকে বলি আমরা, চিকে কেঁচো খায়, গ্যাস ফর্ম হলে কেঁচো খায়, কেঁচো মারা যায়। আবার পাখি যদি আসে, পাখি খায়া যায়। এই সমস্ত সমস্যাগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে, তাহলে উৎপাদনটা আপনার 16 আনা হবে। এটা খুব ভালো পরীক্ষা নিরীক্ষা এখনও এটার হয় নাই, যে এটা যদি যে কতদিন পর্যন্ত ইয়ের আয়ুষ্কাল, এটা একাডেমিক কোনো শিক্ষাও কারো নাই। তবে আমি জানি এ মনে হয় 2-3 বার ডিম দেওয়ার পরে ও মারা যায়। 2 বার, মানে ম্যাক্সিমাম 2 বারের বেশি মনে হয় না। এ সারের কোনো নষ্ট নাই। যদি একের শুকনাও হয়েও যায়, যদি গুডাউনে শুকনাও হয়ে যায়, তারপরে মাটির দেওয়ার সাথে সাথে ও তাজা হয়ে যায়। এটা সংরক্ষণ করা খুবই সোজা, খুবই সহজ পদ্ধতিতে বস্তাবন্দি করে রাখবেন, শুকে গেল, যখনই মাটিতে পড়বে তখনই সে তাজা। হ্যাঁ, মিডিয়ার সামনে দাঁড়াইছি আজকে। আমার সারা বাংলাদেশের কৃষক, সারা বাংলা কৃষক সোসাইটি সহ যত মানুষ আছে, কৃষক আছেন, সবাইকে আমি এটাই বলবো যে জৈব সার আমরা সবাই ব্যবহার করি, কৃষকেরা। আর উৎকৃষ্ট মানের জৈব সার ব্যবহার করতে গেলে কৃষকেরা সবাই 1টা করে, 2টা করে, 3টে করে রিং বাড়িতে করবেন এবং উৎপাদন করবেন। নিজের সার নিজে ব্যবহার করবেন। নিজেরাই ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন, উৎপাদন ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে, ফলের দানা ভালো হবে। আর জৈবিক যে মাটির পদার্থ, আর সেটা 1 নম্বরের জৈব সার, সেটা মাটিতে প্রয়োগ হবে, এতে কোনো সন্দেহ নাই। জৈব সার ব্যবহারে করা আমাদের কৃষকের সকলেরই প্রয়োজন, মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্যে, পরিবেশকে ভালো রাখার জন্য। আর এটা প্রকৃতির দান, এটাতে কোনো সন্দেহ নাই। এটাতে কোনো ভেজাল ঢোকারও কোনো সুযোগ সুবিধা নাই। এই আহ্বানটা দেশবাসীর প্রতি আমার রইল ভার্মি সার ব্যবহার করার জন্য।